শুনতে খারাপ লাগতে পারে, তিনি তো মুখ্যমন্ত্রী, কিন্তু সেই সময় তিনি অনেক ঘটনা সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন। তিনি বিরোধিতার মধ্যে এখন অনেক সময় বলা হয় যে গঠনমূলক বিরোধিতা, গঠনমূলক বিরোধিতা বলে কোনো বিরোধিতা হয় না। বিরোধিতা মানে বিরোধিতা, আর না হয়তো পক্ষে দাঁড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটায় কিন্তু পুরোপুরি সফল ছিলেন। তা ছিলেন এই কারণে, যে কারণে অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কাজ করে যেগুলো নৈরাজ্যের তৈরি করেছিল। মানে হ্যাঁ, উপাদান বলে মনে হয়। কিন্তু নৈরাজ্য মানে অত্যন্ত কিছু কিছু ভয়ঙ্কর কাজও করে ফেলেছিলেন। যেমন ধরুন, উনি মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা, এটা সাধারণত কংগ্রেসের রাজনীতিতে অতটা প্রবল আমাদের এখানে দেখা যায়নি। উনি মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিলেন খুব তুচ্ছ কারণে। সেটা হচ্ছে অটো, কলকাতা শহরে যে অটো চলে, এই অটো তখন কাটা তেলে অটো আমরা বলতাম, সেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের থেকে একটা মামলা হয়েছিল, সেই মামলায় হেরে যায় এবং তখন সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের উপর, হাইকোর্ট চাপিয়ে দিয়েছিল সিদ্ধান্ত যে ইমিডিয়েটলি এই অটোগুলো চেঞ্জ করতে হবে, অর্থাৎ পুরোনো অটো বদল করতে হবে। সেই সিদ্ধান্ত যেদিন লাগু হলো, যেদিন ঘোষণা হলো, তখন রাইটার্স থেকে সুভাষ চক্রবর্তী তখন মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, পুরো মানুষ যারা অটো চালক তাদের নিয়ে গিয়ে তিনি বুদ্ধে পড়ছে যে বাড়ি ঘেরাও করেছিলেন। বাড়ি যেতে পারেননি, হ্যাঁ, ওই আমরা ছিলাম বালিগঞ্জ পাম এভিনিউ, পাম এভিনিউ। কাছে। তো আমি বলতে চাইছি যে এই ছিল তার অপোজিশন। আজকে আজকে কল্পনা করতে পারবে কেউ এই ধরনের মুভমেন্ট তৈরি করা? হ্যাঁ, মুভমেন্ট যখন তৈরি করার মতো সেই জায়গায় কিন্তু আজকে বিজেপি কেউ করতে পারেনি। কিছু কিছু জিনিস হয়েছে, বিচ্ছিন্ন ভাবে হয়েছে, তার মধ্যেও বিজেপির আবার এই গোষ্ঠী সেই আন্দোলন রয়েছে, ওই গোষ্ঠী নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডাক দিয়েছেন, তার দল কিন্তু একসঙ্গে, এবং বেশ কিছু জায়গায় তার সেই অত্যাচারের শিকারও হয়েছে। এটা তো ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঝাঁপিয়ে পড়েছেন সিঙ্গুরে, যখন জমি নিয়ে গন্ডগোল, হ্যাঁ, নিজে নিজে নিজে, কাউকে পাঠানো নয়, নিজে গিয়ে রাত জেগে, সারা রাত জেগে হ্যাঁ, ওখানে চেক বিলির সময় বাধা দিয়েছেন। হ্যাঁ, এগুলো তো, এই যে উদাহরণ, এই যে দৃষ্টান্ত, এইটা কিন্তু বিজেপির পক্ষে করা সম্ভবও ছিল না। তার কারণ হচ্ছে বিজেপি, বললাম আবার, বিজেপি একটা পলিসি মেনে চলে। তৃণমূলের সেই অর্থে কোনো ঘোষিত নীতি বা পলিসি না থাকায় তৃণমূল যখন যেমন তখন তেমন, তারা তাদের পলিটিক্যাল প্র্যাগমাটিজমটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্ভব ভালো। সেই কারণে তিনি সেই ভাবে সেগুলো ব্যবহার করেছেন। তাহলে তিনি কখনো এবং এবং এই যেটা জয়ন্তদা, বললাম, আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী এই বাড়ি যে পর্যন্ত এই তিনি ঘেরাও সিঙ্গুরের করেছেন এক আন্দোলনটা আপনি মুহূর্তের মধ্যে। স্পেসিফিক ভাবে বললেন, সিঙ্গুরের আন্দোলন করার জেরে টাটার মতন গোষ্ঠীকে চলে যেতে হলো রাজ্য ছেড়ে। টাটা সংস্থা বাইরে চলে গেল। শুধু টাটারা বাইরে গেলেন না, পশ্চিমবঙ্গ শিল্প বিমুখ, পশ্চিমবঙ্গে শিল্প করা যায় না, ইন্ডাস্ট্রি করা যায় না, এই একটা স্ট্যাম্প সারা ভারতবর্ষে কিন্তু লেগে গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে যে প্রচারণা আমরা দেখতে পাচ্ছি, যে সেটা অদ্ভুত রকমভাবে একটা ন্যারেটিভ তৈরি হলো, যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই এত বড় একটা লসের পরেও, টাটা গোষ্ঠী চলে যাওয়া তো একটা অবশ্যই আমাদের শিল্পক্ষেত্রে একটা বড় লস। তারপরে তো সেখানে নতুন করে কোনো কারখানাও হয়নি এবং সেখানে চাষযোগ্য জমিও নেই। সাধারণ কৃষকরা সেখানে তারা কার্যত তারা মানে বলা যায় যে তারা দুর্বিষহ অবস্থায় রয়েছেন। তারপরেও যে ন্যারেটিভটা তৈরি হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর রক্ষা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানে তাকে নিয়ে একটা বিশাল প্রচারণা তৈরি হয়েছে এবং সেটা তো পরিবর্তনের একটা ভিত তৈরি করেছে অবশ্যই। তো এই ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রেই কি বিজেপি কোথাও না কোথাও পিছিয়ে যাচ্ছে? মানে বিজেপি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ন্যারেটিভ ক্রিয়েশন, এই জায়গাটাতে বিজেপি মাত খেয়ে যাচ্ছে বারবার। মমতা, আমি আবারও বললাম, পার্সোনালিটি কাল্ট, এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ধারে কাছে কেউ নেই। আর ভারতে হয়তো খুব কম, জানি না আর কেউ আছে কিনা, যে একদম একসময় নিঃসন্দেহে। জয়ললিতা দক্ষিণে ছিলেন, হ্যাঁ, বা লালু কিছু সময়ের জন্য তো বিহারেও ছিলেন। এই পার্সোনালিটি কাল্ট মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি পশ্চিমবঙ্গে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য খানিকটা এ বাদ দিলে, আপনি ভাবুন তো, আর একটা নামও আপনি ভাবতে পারবেন না কোনো দলেই। এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন, এবং উনি এটাকে কাজে লাগিয়েছেন। এজন্য অসম্ভব পরিশ্রম করেছেন। এবং আপনারা, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই খুব অনেক সময় খুব তুচ্ছতাচ্ছিল্য করে, অনেক ঠাট্টা করে, অনেক রকম কথা বলে। ওনার কথা বলার মধ্যে অনেক সময় অনেক ভুল ধরেন, এবং ভুল থাকে, ধরার দরকার হয় না খুব একটা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, উনি যাকে কেটার করছেন, যে শ্রেণীটাকে, যে সম্প্রদায়কে বলতে চাইছেন কথাটা, যে বার্তাটা দিতে চাইছেন, তার কাছে কিন্তু সেটা পৌঁছে যাচ্ছে। মানে তার যদি ধরে নিই, তার যা শব্দ ভান্ডার, সেই শব্দ ভান্ডারের মধ্যে থেকে তিনি কথা বলছেন। তিনি এমন কোনো তৎসম শব্দ ব্যবহার করে কথা বলেন না
যে কথাটা আপনাকে আমাকে খুশি করতে পারবে বা তার নিজেকে খুব শিক্ষিত প্রমাণ করার চেষ্টা কখনো উনি করেন না। এইটা হচ্ছে ওনার কাছে ওনার পক্ষে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা মারাত্মক। হুম। এবং যেটা বারবার উনি বলে, যেটা অর্থনীতির কথা, শিল্পের কথা, হুম। যেহেতু এই দলের কোনো দূরদৃষ্টি বা দূরে দেখার মতন কোনো নীতি বা কারো কোনো দিশা ব্যাগেজ নেই। থাকে। আসলে উনি যখন হ্যাঁ। মন্ত্রী হলেন, হুম। তখন ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে সিঙ্গুরের এরকম ঘটনার পর আপনি কি করে শিল্প আনবেন, অমুক হুম। তমুক ইত্যাদি। তো তাতে একটা প্রশ্নে উনি বলেছিলেন যে আমাকে না কোনো পলিটিক্যাল ব্যাগেজ ক্যারি করতে হয় না, হুম। হবে না। আমাদের দলের আমরা যখন যেরকম দরকার সেই বাস্তব অনুযায়ী, এই যে বাস্তব অনুযায়ী চলা, এই হুম। বাস্তবতার অনুযায়ী চলতে গেলে সেখানে কোনো নীতি নৈতিকতা বিষয়টা অনেক গৌণ হয়ে যায়। হুম। তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু অগ্রবর্ষে ভাবেননি যে আমি ক্ষমতায় এলে কি হবে, হুম। আমি ক্ষমতায় এলে সিঙ্গুর না হলে, আমি ক্ষমতায় এলে এখানে শিল্প আসবে কি আসবে না, এটা নিয়ে তাকে ভাবতে হয়নি। হুম। তিনি কিন্তু ক্ষমতায় এসেছেন এবং তিনি যে মানুষের কাছে যে বার্তা নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, মানুষ তাকে বিশ্বাস করেছে, মানুষ তাকে ভরসাও করেছিল। হুম। কিন্তু এব- গত যেটা এবং প্রথমে আলোচনার এইখানেও শুরুতে এই আমরা বার্তাটাও বলতে অবশ্যই গিয়েছিলাম, মানে এই তুমিও এই কথাটা বাস্তবতা তুলেছিলে। থেকেও এটাই বলতে হয় যে চাকরি দিতে পারছি না, মানুষের পাশে থাকতে হবে, এটাও বাস্তবতা। সেই কারণেই লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প আসে, সেই কারণেই যুবসাথীর মতন প্রকল্প আসে। যে যে ধরনের প্রকল্প বলবার জন্য খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই, সেটা সেরকম ধরনের, অর্থাৎ ডোল দেওয়া যাকে বলে, হুম। সেইটা একটা। আর দ্বিতীয় বিষয়, তুমি যেটা শুরুতে একবার বললে কথাটা, যে এই 2011-র পর থেকে যে কটা ভোট হয়েছে, বিশেষ করে 2013-র পর যত ভোট হয়েছে, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, এমনকি পাড়ার ওই কোঅপারেটিভ, লাইব্রেরি কমিটি ইত্যাদি ইত্যাদি যেটা ভোট হয়, বাজার কমিটি, কোনো ভোটই তৃণমূলের আমলে আর স্বাভাবিক হয়নি। তার কারণ যে বিরোধী শূন্য। এই যে বিরোধী শূন্য কথাটা অনেক পরে অভিষেক বলেছিল, ঠিক কথা, হুম। কিন্তু মানে যদি বলি বিরোধী বিরোধী শূন্য, ওই একটা বোধহয় নীতি এরা যে কোনো কারণে হোক প্রণয়ন করার চেষ্টা করেছিল। এই বিরোধী শূন্যতা ওই দুটো চারটে আসন কোথায় রইলো উল্টো দিকে, সেটা দেখলে বোঝা যাবে না। ভেবে দেখো, সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা মাত্র মিউনিসিপ্যালিটি এখনো পর্যন্ত, সেটা নদিয়াতে হুম। তাহিরপুর, যেটা সিপিএম এর হাতে রয়েছে, তারা একটাও মিউনিসিপ্যালিটি কারোর হাতে নেই, বিরোধীদের হাতে নেই। এটা ইন্টারেস্টিং যে বিজেপি যদি আজকে ক্ষমতার স্বপ্ন দেখছে, সেই বিজেপি কিন্তু এখনো পর্যন্ত একটা মিউনিসিপ্যালিটি জয় করতে পারেনি, হ্যাঁ। একটা কর্পোরেশনে প্রধান বিরোধী দল নেতা হতে পারেনি। এমন একটা জায়গায় রয়েছে, এমন একটা দল আজকে তারা মসনদ, অর্থাৎ বিধানসভার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য তারা দাবি হুম। জানাচ্ছে বলতে মানে ভোটে জিতলে তারা সেটা হতে পারে। হুম। কিন্তু মজার ব্যাপার, এইটা বলার বেসিসটা কোথায়?